গল্প শুরু হয় আগস্ট ২০০১ সালের শ্রীনগর থেকে। কয়েকজন ছেলেকে একটা লোক বন্দুক তুলে দিয়ে বলতে থাকে, তোমরা যদি একজন সিপাহীকে মারতে পারো তাহলে ৫,০০০ করে পাবে। এই টাকা তোমাদের বাবা মাকে দিলে তারা খুশি হবেন। তো এক ছেলে বলে, যদি ধরা খাই? তখন লোকটি জানায়, জিহাদের রাস্তায় ভয় করলে চলবে না, তোমরা মুজাহিদ, তাই বুক এগিয়ে চলতে হবে। লোকটির কথা শুনে প্রতিটি ছেলে বন্দুক হাতে নেয়। তো পরের কোনো একদিন কেউ একজন ঠিকই এক সিপাহীকে গুলি করে মেরে ফেলে। পিস্তল গ্যাংয়ের ফাঁদে পড়ে এই নিয়ে লাস্ট কয়েক মাসে ৭০ জন সিপাহী মারা গেছেন। তাই এই গ্যাংকে রুখতে কমান্ডার বেস্ট অফিসারকে ডাকতে বলে। তখন এক অপারেশনের মধ্য দিয়ে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় বিএসএফ অফিসার ডুবেকে। ডুবে এক ঘরকে ঘিরে তার টিম নিয়ে অপারেশন চালাতে থাকে। তখন কিছু বাচ্চা ভেড়া নিয়ে যেতে থাকলে তার মধ্যে গুলি চালায় বিপক্ষ গোষ্ঠী। তখন ডুবে তার প্ল্যানে বাচ্চাদেরও বাঁচায়, সেই সাথে সবাইকে খতমও করে দেয়। এরপর ব্যারাকে ফিরলে সবাই ডুবেকে সম্মান দেয়। এতে বলা যায় ডুবে স্যার সবার প্রিয়। রাতে বাসায় ফিরলে দেখা যায় ডুবে ফ্যামিলি ম্যানও, বাচ্চা বউকে ঠিক সামলাতে পারে সে। তো ডুবে বেডরুমে গেলে তার ওয়াইফ তার হাতে ব্যান্ডেজ দেখতে পায়। তখন ডুবে জানায় কাঁটা তারের সাথে বেঁধে কেটে গেছে, আসলে ওই অপারেশনের সময় তার গুলি লেগেছিল। তো ওয়াইফ ঠিকই ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু তারপরেও ব্যাপারটা স্বাভাবিকভাবেই সে নেয়। পরের দিন একটা অ্যাটাকের ইন্টেল পায় বিএসএফ। সেই ইন্টেলের কোড নিয়ে ব্যাখ্যা করতে থাকে ডুবে। ব্যাখ্যা করতে গিয়ে বুঝতে পারে তারা এবার কারোর মাধ্যমে বড় কোনো ব্লাস্ট করতে পারে। আরও অনেক গবেষণার পর বুঝতে পারে সিএম এর সাথে কিছু করতে চলেছে এবার তারা। ওই সময় অন্যদিকে আমরা কয়েকজনকে একটা গাড়িতে বোম সেট করতে দেখি। এরপর গাড়িটাকে তারা সরকারি গাড়িতে রূপান্তর করে, লাইক সিএম এর গাড়ি। তো বড় কোনো কিছু ঘটতে চলেছে বলে ডুবে দ্রুত জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশকে ইনফর্ম করতে বলে। ওইদিকে কয়েকজন বোম সেট করা সেই গাড়িটি নিয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যেতে থাকে। বিএসএফও বেরিয়ে পড়ে ব্যাপারটা মোকাবিলা করতে। তো ডুবে তার টিম নিয়ে কাশ্মীরের সিএম অফিস সেফ জোনে ঘিরে রাখে। অন্যদিকে ২১শে ডিসেম্বর ২০০১ অর্থাৎ সেই দিন দিল্লির পার্লামেন্টে অতর্কিত হামলা করে টেরোরিস্টরা। ডুবে ঠিকই বুঝতে পারছিল যে বড় কিছু ঘটতে চলেছে, কিন্তু লোকেশন তারা ট্র্যাক করতে পারেনি। অ্যাটাকটা কাশ্মীরের বদলে হয় দিল্লির পার্লামেন্টে। তো ইন্টেলিজেন্স প্রাথমিকভাবে ধারণা করে জায়েসি মোহাম্মদের প্রধান গাজী বাবা এই হামলার নেতৃত্ব দিয়েছে, তার হুকুমেই এই হামলা করা হয়েছে। ইন্টেলিজেন্স অফিসার জানায়, এসব জানি, নতুন কিছু জানাও। তখন গাজী বাবার আঁকা কিছু ছবি দেখানো হয়। এরপর তারিক নামে একজনকে উপস্থাপন করা হয়, সাথে বলা হয় এই হামলার সাথে সে ইনভলভ আছে। এর মধ্যে খবর আসে যে সে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তাই দুই ইন্টেলিজেন্স অফিসার দ্রুত চলে আসে কাশ্মীর নিয়ন্ত্রিত বিএসএফ ক্যাম্পে। এসে ডুবে এবং তার স্যারকে জানায় তারিক শ্রীনগর হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাকে যেভাবেই হোক ধরতে হবে। এইটা শুনে ডুবে বলে আগে শ্রীনগরের পিস্তল গ্যাংকে ধরতে হবে। ইন্টেলিজেন্স অফিসার জিজ্ঞেস করে এতে তারিকের লিঙ্ক কি? ডুবে বলে আমরা পিস্তল গ্যাংয়ের ফোন ট্র্যাক করে ইন্টেল পাই। এই দিল্লির অ্যাটাকের সময়ও পেয়েছিলাম, কিন্তু তখন আমরা ধরে নেই লোকাল অ্যাটাকের মতো হয়তো এইটাও হতে যাচ্ছে। তাই লোকাল গ্যাংয়ের মাধ্যমে এগিয়ে গেলে সব বেরিয়ে আসবে। তো ইন্টেলিজেন্স অফিসার ডুবের এই কথা কানেই নেয় না, আর বলে দিল্লির পার্লামেন্টে হামলা গাজী বাবা করিয়েছে। এই গাজী বাবার কাছে পৌঁছাবো একমাত্র তারিকের মাধ্যমেই, তাই আগে তারিককে ধরতে হবে। তখন আবার পিস্তল গ্যাংয়ের কথা তুলে ধরে ডুবে আর জানায় ৭০ জন মারা গেছে, তাই এর সমাধান বের করতে হবে। কিন্তু ডুবের কথা আবারও হেলায় ছেড়ে দেয় ইন্টেলিজেন্স। তখন ডুবের বসও অর্ডার ফলো করতে বলে আর তারিককে ধরার নির্দেশ দেয়। তো তারিক ধরা খেয়েই যায় ডুবের কাছে। তখন ডুবে তাকে ধরে ইন্টেলিজেন্সের হাতে তুলে দেয়, আর ইন্টেলিজেন্স তারিককে নিয়ে তাদের হেডকোয়ার্টারের দিকে রওনা দেয়। এর মধ্যেই পিস্তল গ্যাংয়ের হাতে আরও এক সিপাহীর প্রাণ যায়। এবার সিপাহী মার্ডারের লোকেশনে ডুবের স্কুল পড়ুয়া বাচ্চাও পড়ে যায়, আর গুলি চালানোর জন্য বাচ্চা প্রচন্ড ভয় পায়। সাথে এবার যাকে মার্ডার করা হয় সে ডুবের অনেক কাছেরও। তাই ডুবে ব্যাপারটা নিয়ে ভালোভাবে ভাবতে থাকে। সবগুলো মার্ডার নিয়ে ঘাটতে গেলে একটা ক্লু পায় ডুবে। তাই সবাইকে ভোর রাতে ডেকে বলে সবগুলো মার্ডার ৪টা থেকে ৬টার মধ্যে করা হয়েছে। কেন করা হয়েছে সেটাও ক্লিয়ার। ৪টা থেকে ৬টার মধ্যে কিছু জায়গায় কলেজ ছুটি দেওয়া হয়, তখন ওই এলাকায় বেশি ভিড় হয়, পেট্রোলিং করতে অসুবিধাও হয়, আর ওই সুযোগটাই তারা কাজে লাগায়। হতে পারে ওই কলেজগুলোর স্টুডেন্ট মার্ডার করেছে, তাই পেট্রোলিং বাড়াও। শান্তভাবে সব করতে হবে, এতে কেউ না কেউ ধরা খাবেই। এর পরের ঘটনা ২০০২ সালের জুন মাস। শ্রীনগরের কলেজের সামনে পেট্রোলিং দিতে থাকে ডুবে এবং তার টিম। তো পেট্রোলিংয়ের এক পর্যায়ে ডুবে দোকানে গিয়ে এমনি কিছু একটা কেনার ভান করে।
কারণ সে জানে গাড়িতে বসে থেকে কোনো লাভ নেই। তো এর মধ্যেই একজন পিস্তল নিয়ে এসে ধরে পেছন থেকে। তখন কৌশলে ডুবে পিস্তল কেড়ে নিয়ে তাকে মারতে থাকে। দেখা যায় এক কিশোর ছেলে পিস্তল পেছন থেকে ধরেছিল, আর এই কিশোরকে আমরা একদম শুরুতেই দেখেছি। তো ডুবে মারতে থাকলে ছেলেটি জানায়, আমি কাউকে আগে মারিনি, 5,000 টাকার জন্য এটা করেছি, আমার কাছে এই পিস্তল ছাড়া কিছু নেই। এরপর বাড়ি আসলে ছেলের সাথে একা প্রবেশ করে ডুবে। ভেতরে গেলে ডুবে দেখে তার ঘরে এক বোন আর মা আছে। এরপর ছেলেটি তার কাছে থাকা বুলেটগুলো ডুবেকে দিয়ে দেয়। ডুবে বলে, ঘরে মা বোন রেখে এসব করতে ভয় লাগে না? ছেলেটা জানায়, তারা বলেছে মারলে 40,000 টাকা পাবো, তাই আপনি আমাকে মারতে পারেন, এতে আমার পরিবার অন্তত 40,000 টাকা পাবে। ছেলেটির এই কথা শুনে মায়া হয় ডুবের, তাই কিছু না করেই চলে যায়। তো রাতে এক পেইন্টিং এর মাধ্যমে ডুবেকে ডাকে ছেলেটি। ডুবে সাবধানতার সাথেই যায়। তো এরপর ছেলেটি বলে, আপনি অন্য সবার মতো না, অন্য কেউ চাইলে আমাকে মেরে ফেলতে পারত, কিন্তু আপনি মারেননি, তাই আপনাকে কিছু বলতে চাই। আমাদেরকে আহমেদ নামের একজন টাকা দেয়, সাথে বন্দুকও, কিন্তু তার চেয়ে বড় কেউ আছে, কারো গুলি লাগলে সেখানে নিয়ে যাওয়া হয়, সবাই তাকে হাকিম বলে। তো ডুবে ঠিকানা জানতে চাইলে ছেলেটি জানায়, জানি না। তাই এক প্ল্যান বানায় ডুবে। পরের দিন ছেলেটি যায় আহমেদের কাছে। তখন ছেলেটির পিছু পিছু ডুবেও তার ফোর্স নিয়ে যায়। এরপর ইচ্ছে করে আহমেদের গায়ে এবং ছেলের পায়ে গুলি চালায় ডুবে। তখন আহমেদের কথা অনুযায়ী ওই হাকিমের কাছে যায় ছেলেটি। এরপর হাকিমের বক্সে ট্রান্সমিটার রেখে দেয়। তখন ডুবে হাকিমের কথা এবং লোকেশন আপনা আপনি জেনে যায়। তো ছেলেটি ওখান থেকে ফিরে ডুবেকে বলে, আপনি আমাকে গুলি করলেন কেন? একটু হলেই তো মারা যেতাম। ডুবে জানায়, হাকিমের কাছে গুলি লাগা অবস্থায় শুধু আহমেদ গেলে প্ল্যান সাকসেস হতো না, তাই তোমাকেও গুলি করেছি। আর এটা যদি তোমাকে আগে বলতাম তাহলে প্ল্যান গড়বড় হতো, তুমি ভয় পেতে। তো এগুলো শোনার পর ছেলেটি জিজ্ঞেস করে, তাহলে হাকিমকে কবে ধরতে যাচ্ছেন? ডুবে বলে, আগে হাকিমের কাছে বড় শিকার আসুক, তখন ধরা যাবে। এর মধ্যে একজন হাকিমের কাছে আসে আর মাস্টার ডাকছে বলে জানায়। তখন ট্রান্সমিটারে সব শুনে অ্যালার্ট হতে থাকে ডুবে। তো হাকিম তার ওষুধের বক্স নিয়ে যেতে থাকে, যেটাতে আগে থেকে ট্রান্সমিটার ছিল। এদিকে ডুবেও একজনকে সাথে নিয়ে হাকিমের পিছু নিতে থাকে। হাকিমের গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে একটা সময় থামে। এরপর ভেতরে গিয়ে মাস্টারের সাথে কথা বলতে থাকলে তার ট্রান্সমিটার দিয়ে শুনতে থাকে ডুবে। তখন বুঝতে পারে মাস্টারই হচ্ছে গাজী বাবা, তাই একা গাজী বাবাকে ধরতে নেমে পড়ে ডুবে, আর অন্যজনকে ব্যাকআপের জন্য যেতে বলে। তো ডুবে গাড়ি থেকে নামা মাত্রই কয়েকজন সন্দেহ করে। ওইদিকে এক বাচ্চার পায়ের সাথে হাকিমের ওষুধের বক্স লেগে ট্রান্সমিটার বের হয়ে আসে। তা দেখে মাস্টার হাকিমকেই মেরে ফেলে আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখন ডুবে উপরে এসে দেখে হাকিমের লাশ পড়া। জানালা দিয়ে তাকালে দেখে মাস্টার পালাচ্ছে, তাই ডুবেও দ্রুত পিছু নিতে থাকে। মাস্টার তখন বুঝতে পেরে দৌড়াতে থাকে। এতে এক সময় ডুবে মাস্টারকে হারিয়ে ফেলে। ওইদিকে ডুবের সাথের জন যে গাড়ি চালাচ্ছিল তাকে দুজন এসে বম ব্লাস্টের মাধ্যমে মেরে ফেলে। তো এরপর ডুবে দিল্লিতে এসে ইন্টেলিজেন্সদের বলতে থাকে গাজী বাবা শ্রীনগরে, আরও পিস্তল গ্যাং এবং জায়েসি মোহাম্মদের মাস্টার মাইন্ড দিল্লিতে। এবার তারা বড় কোনো কিছুর প্ল্যান করছে, যেটা লিড দেবে চান খান। তখন ইন্টেলিজেন্স অফিসার জানায়, রয়ের তথ্য মতে গাজী খান এখন ওপারের ভাওয়ালপুরে। ডুবে বলে, আমি নিজ চোখে দেখে এসেছি। তখন ছবি আঁকতে বলে অফিসার। ডুবে জানায়, ছবি আঁকানো সম্ভব না, কারণ পেছন থেকে দেখেছি। এইটা শুনে ইন্টেলিজেন্স অফিসার ডুবেকে চলে যেতে বলে। ডুবেও নিরুপায় হয়ে চলে যায়। তখন অন্য অফিসার বলে, ডুবের কথা সঠিকও হতে পারে, তাই আমাদের উচিত চান খানকে ধরা। তো সকল এজেন্ট চান খানকে ধরার জন্য উঠে পড়ে লাগে, সাথে যোগ দেয় ডুবেও। তো সবাই দিল্লিতে চান খানকে খুঁজতে থাকলে গুজরাটের গান্ধীনগরের টেরোরিস্ট অ্যাটাক করে জায়েসি মোহাম্মদ। এতে 43 জন মারা যায়। তাই ইন্টেলিজেন্স অফিসার এসে রাগ দেখাতে থাকে অন্য অফিসারের ওপর, যার কথায় ভরসা করে চান খানকে খোঁজার পারমিশন দিয়েছিল। ওইদিকে ডুবে শ্রীনগরে ফিরে তাকেও বিভিন্ন কথা শোনায় তার বস। তো ফলস ইনফরমেশনের জন্য ফিল্ড ওয়ার্ক থেকে 1 মাসের জন্য সাসপেন্সও করা হয় ডুবেকে। সাসপেনশনে গিয়ে ডুবে মন খারাপ করে থাকলে তার জুনিয়র এসে তাকে সাহস যোগায়। এতে কিছুটা মন ভালো হয় ডুবের। অন্যদিকে ওই লেডি ইন্টেলিজেন্স অফিসার তার বসের থেকে বকা খাওয়ার পরেও কে হামলা করেছে সেটা খুঁজতেই থাকে। তখন তার ইনভেস্টিগেশনে উঠে আসে ছদ্মনামে হোটেল বুক করা শচীন গাঙ্গুলির নাম। এরপর সে হোটেলে যেয়েও সত্যতা পায়, তাই ফোন করে শচীন গাঙ্গুলির কথা ডুবেকে জানায়। সাথে বলে, এই নামে গান্ধীনগরের হোটেল বুক করে হামলা করা হয়েছে। ডুবে শুনেও চুপচাপ থাকে, কারণ সে সাসপেন্সে আছে। এরপরের ঘটনা জানুয়ারি 2003। পিএম এক প্রেস ব্রিফিংয়ে জানায় যে সে কাশ্মীরে আসতে চলেছে। তাই সেই প্রেস ব্রিফিং এক বিপক্ষ লোক দেখে বলে, এবার পিএম আর রক্ষা পাবে না।
ওইদিকে ডুবেও প্রেস ব্রিফিং দেখে বলে কড়া সিকিউরিটি দিতে হবে, তার উপর বড় হামলা হতে পারে, তাই সে তার বসের থেকে অনুমতি নেয়। এরপর দিনরাত এক করে ইন্টেলের অপেক্ষা করতে থাকে ডুবে। এর মধ্যে ওই ছেলে যে এখন ডুবের হয়ে কাজ করে সে ফোন দেয় তাকে। সময়টা তখন 2003 সালের মার্চ মাস। তো ফোন করে জানায় আজ আহমেদ দেখা করতে এসেছিল, বড় কোনো অ্যাটাকের প্ল্যান করছে, এবার আমাকে বন্দুক বাদ দিয়ে বড় হাতিয়ার তুলে দিচ্ছে। আমি যেতে না চাইলেও জোর করে সামিল করছে, বলছে বড় কাউকে মারার মিশন, এতে অনেক টাকা আছে। বড় কাউকে মারার মিশন শুনে তার আর বুঝতে অসুবিধা হয় না যে এটা পিএমকে অ্যাটাকের আগে বিচ্ছিন্ন গুপ্ত হামলা। তাই ছেলেটিকে আহমেদের সাথে দেখা করে তার কথা মতো চলতে বলে, বাকিটা সে সামলে নেবে বলে জানায়। পরের দিন ছেলেটি, যার নাম হুসাইন, সে তাদের কথা অনুযায়ী অপেক্ষা করতে থাকে এক জায়গায়। আর ডুবেও সারাক্ষণ চোখে চোখে রাখতে থাকে হুসাইনকে। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও কেউ দেখা করতে আসে না হুসাইনের সাথে। এর মধ্যেই ডুবে রেডিওতে একটা কোড পায়। তখন বুঝতে পারে হুসাইনকে ফাঁদে ফেলা হয়েছে। তাই হুসাইনের দিকে দৌড়াতে থাকে, আর তখনই ব্লাস্ট হয়ে হুসাইনের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানেই মারা যায় হুসাইন। খবরে প্রকাশ করা হয় সুইসাইড মিশনে গিয়ে হুসাইন নামের এক টেরোরিস্ট নিহত। তাই ডুবে তার বসের কাছে এসে বলে হুসাইন কোনো টেরোরিস্ট ছিল না, সে আমার ছোট ভাই, আমার হয়ে কাজ করত। বস জানায় এখন যদি সবার সামনে উল্লেখ করি যে হুসাইন টেরোরিস্ট নয়, তাহলে বিএসএফ এর রেপুটেশন খারাপ হবে, তাই এইটা হতে দেওয়া যাবে না। ডুবে বলে আমি দুনিয়ার সামনে হুসাইনকে টেরোরিস্ট হতে দেব না। বস বলে কোনো কাজ হবে না। ডুবে তাই এবার জবই ছেড়ে দিতে চায়। বস তাকে বলে পিএম এর সফর শেষ হোক, তারপর যেখানে ইচ্ছা যেতে পারো। তো নিরুপায় হয়ে ডুবেকে সব মেনে নিতে হয়। কিন্তু সে হুসাইনকে হারানোর বেদনা সহ্য করতে পারে না, তাই বাসায় গিয়ে কান্না করে। এরপর হুসাইনকে মাটি দেওয়ার দৃশ্য সে দেখতে থাকে। এর মধ্যেই আগস্ট 2003 চলে আসে। তখন ডুবে নিচ থেকে অন্যত্র ট্রান্সফার নিয়ে ব্যাগ গুছিয়ে যেতে থাকলে তার কাছে আসে ওই লেডি ইন্টেলিজেন্স অফিসার। এসে বলে তুমি অন্য জায়গায় যাচ্ছ, তাহলে গাজী বাবাকে ধরবে কে? ডুবে বলে তোমার বস তো জানেই গাজী কোথায় আছে, আমাকে আরো 1.5 মাস আগে অন্যত্র যাওয়া লাগতো। এটা শুনে লেডি অফিসার বলে তাহলে হুসাইনের জায়গায় অন্য কেউ মরত। হুসাইনের মরার কথা শুনে রেগে যায় ডুবে, আর জানায় তার দেহ এত টুকরো হয়েছিল যে কোনটা কি বুঝতে পারিনি। সাধারণ কেউ হলে তাকে সবাই শহীদ বলতো, আর আজ কিনা সবাই তাকে টেরোরিস্ট বলে। তাই আমি আর এসবের পেছনে নেই। আমি জানি গাজী বাবা শ্রীনগরে আছে, তারপরে আমি এসবে নেই। লেডি অফিসার আরো বোঝাতে চাইলেও বুঝতে চায় না সে। এরপর তার জুনিয়র সুন্দর করে বোঝায় তাকে, এতে কিছুটা সে রিয়েলাইজ করে। তাই ট্রান্সফার ভেঙে আবার টিমের সঙ্গে যোগ দেয়, আর প্রতিজ্ঞা করে এবার তারা যেভাবেই হোক গাজী বাবাকে ধরবেই। তো এর মধ্যেই পিএমকে দিল্লি পৌঁছে দেওয়ার সময় আসে। ডুবে তার টিম নিয়ে নিরাপত্তা দিয়ে পিএমকে নিয়ে যেতে থাকে। তখনই এক গাড়ি এসে মেরে দেয় ডুবের গাড়িকে। এরপর চারিদিক থেকে গুলি চালাতে থাকে। পিএম এর গাড়ি আগে চলে যাওয়ায় তারা বুঝতে পারে না। ডুবে তার টিম নিয়ে প্রতিরোধ করে আর একজনকে জীবিত ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তো জিজ্ঞাসাবাদের লোকটি বলে আমি এসবের কিচ্ছু জানি না, তারা আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসেছে। আমি রাস্তায় পরিচ্ছন্নতার কাজ করি, তাই রাস্তাঘাট ভালো চিনি, এজন্য তারা আমাকে তুলে আনে। তো তখন প্যাঁচ মেরে সব সত্য বের করে নিয়ে আসে ডুবে। সে জানায় তোরা পিএম এর গাড়ি টার্গেট করেছিলি, কিন্তু আমি পিএম এর গাড়ি বদলে দেওয়ায় তোদের প্ল্যান সফল হয় না, তাই মিথ্যা বলতে এসেছিস। এরপর এক সিগারেট দেয় লোকটিকে। তখন হাত পরিষ্কার দেখে, কিন্তু একজন পরিচ্ছন্নতা কর্মীর হাত তো পরিষ্কার থাকে না। তাই এবার ডুবে বলে তুই হচ্ছিস চান খান, তুই হুসাইনকে মেরেছিস, গান্ধীনগরে অ্যাটাক তুই করেছিস। এখন বল গাজী বাবা কোথায়? তো তখন পায়ে গুলি করে চান খান গাজী বাবার বাড়ির ঠিকানা দেয়। ডুবে ঠিকানা অনুযায়ী গেলে গাজী বাবাকে পায় না, কিন্তু তার ছেলের এক ছবি দেখে, আর সেইটা দেখে সে চমকে যায়। কারণ তার ছেলে আর গাজী বাবার ছেলে একই স্কুলে পড়ে। তাই পরের দিন স্কুলে অপেক্ষা করতে থাকে। এক মহিলা বাচ্চাকে স্কুল থেকে নিয়ে যায়, যার ছবি তুলতে থাকে ডুবের টিম। এরপর ছবিগুলো ডুবে তার বসদের দেখায় আর বলে যদি আমরা ফুল অ্যাটাকে যাই তাহলে গাজী বাবাকে ধরতে পারবো। তো বস বলতে থাকে তুমি শুধু গাজীর ওয়াইফের ছবি তুলছো, ওখানে গাজী নাও থাকতে পারে, আর সেখানে অনেক সিভিলিয়ানও থাকে, তাই এই অপারেশন চালানো যাবে না, বড় জোর সার্চ অপারেশন চালানো যায়। তখন ডুবে বলে সার্চ অপারেশন শুরু করলে গাজী সব জেনে যাবে, তাই আর কোনো লাভ হবে না, তাই একমাত্র ফুল অ্যাকশনে গেলেই ধরা যাবে। তখন ডুবের বস বলে এই অপারেশন তুমি করবে না, এটা আমার অর্ডার, আর তুমি যদি আমার অর্ডারের বাইরে অপারেশন চালাও তোমার কোর্ট মার্শাল হবে। তো ডুবে সেখান থেকে চুপচাপ বের হয়ে আসে আর হাসপাতালে যায় তার সহপাঠীকে দেখতে। হাসপাতাল থেকে বের হলে সাংবাদিকদের মুখোমুখি হয় সে। পিএম এর ওপর হামলা নিয়ে সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করলে সেসব কিছুর উত্তর দেয় ডুবের ওয়াইফ। ডুবের ওয়াইফ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পর গাজীর কেচ্ছা দ্রুত খতম করতে বলে।
তাই ডুবে নিজ থেকেই বসের অর্ডার অমান্য করে গাজী বাবাকে ধরতে বেরিয়ে পড়ে। তখন তাকে সঙ্গ দেয় 2 জুনিয়র। এবার 3 জন এক জিপ নিয়ে গাজীর বাড়ির দিকে যেতে থাকে। ওইদিকে লেডি ইন্টেলিজেন্স অফিসার ডুবের ওয়াইফের কাছে আসলে জানতে পারে সে একাই অপারেশনে গেছে, তাই দ্রুত এসে সে ডুবের বসকে জানায়। ওইদিকে একজনকে বাইরে রেখে ডুবে গাজী বাবাকে ধরতে ঘরের মধ্যে ঢোকে। তারপর এক এক করে প্রতিটি ঘর সার্চ করতে থাকে সে। অনেক বাচ্চা আর মহিলাকে দেখতে পায় সে, কিন্তু গাজী বাবাকে পায় না। ওইদিকে নিচে যাকে রাখা হয়েছিল তাকে গ্রামবাসীরা একত্রিত হয়ে পাথর নিক্ষেপ করতে থাকে, তাই সে ব্যাপারটা ডুবেকে জানায়। ডুবে তখন অন্যজনকে উপরে চেক করতে বলে। এদিকে সে প্রতিটি রুমে খুঁজতে থাকে। এরপর অন্যজন উপরে দেখে এসে বলে সেখানে কেউ নেই, আর একটাই রুম। তখন ডুবে ভাবে যে এইটা কেমনে সম্ভব। আগের দিন সে উপরে বেশ কয়েকটি ঘর দেখেছে, তাই এবার সে নিজে উপরে যায়। আর উপরে গেলে সেও একটাই রুম দেখতে পায়। কিন্তু তখনই 2 জন বের হয়ে গুলি চালাতে থাকে ডুবে আর তার সঙ্গীদের ওপর। যে 2 জন হঠাৎ এসে গুলি চালায় তাদের একজন হচ্ছে গাজী বাবা। তো তুমুল লড়াই করতে থাকে ডুবে আর তার সহপাঠী। একসময় গ্রেনেডের আঘাতে ডুবের এক সহপাঠী মারা যায়। অন্য আরেকজনও পায়ে গুলি খেয়ে লড়তে থাকে, তখন সেও মারা যায়। একসময় হাতে গুলি লাগে ডুবেরও। তখন পুরো ফোর্স আসলে পালাতে থাকে গাজী বাবা, তাই ডুবে হাত দিয়ে লড়াই করতে থাকে। শেষ পর্যন্ত 7টা গুলি খাওয়ার পরেও গাজী বাবাকে খতম করেই ক্ষান্ত হয় ডুবে। আর এখানে শেষ হয় গ্রাউন্ড জিরো। মুভিটির শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারি এটি একটা সত্য ঘটনার ওপর নির্মিত। 2005 সালে বিএসএফ অফিসার অপারেশন চালিয়ে গাজী বাবাকে নির্মূল করে, আর সে 7টা গুলি খাওয়ার পরেও বেঁচে যায়। তো সে 2022 সাল পর্যন্ত বিএসএফ এ কর্মরত ছিল, এরপরে রিটায়ারমেন্টে যায়। মূলত এতক্ষণ এই ডুবের বীরত্বের কাহিনী দেখানো হয়েছে, যাকে বায়োপিক বলে। ডুবের বায়োপিক করেছে ইমরান হাশমি।